হসপিটাল আর বাড়ি করে করে আমাদের দিন কাটছে। অনিলের তো কোনো দায়িত্বই নেই, যেখানে খুশি যাচ্ছে, যেখান থেকে খুশি আসছে, যা খুশি তাই করছে। অ্যাটলিস্ট বাইকে যাওয়ার সময় ফোনে কথা না বলে হেলমেটটা পরে রুলস ফলো করে যেতে পারতো। সেসব যদি ফলো করে চলতো তাহলে এসব ঝামেলাই তো হতো না। ভাগ্যিস অল্পের মধ্যে বেঁচে গেল। যদি ব্রেনে আঘাত লাগতো তাহলে কি হতো? এবার থেকে ওকে রোজ রুলস ফলো করতে বলো। গায়ত্রী, এখন কি এইসব কথা বলার সময়? অনিল কখনোই বাইক স্পিডে চালায় না। সাথী চলে গেছে ভেবে মনে কোনো কষ্ট ছিল হয়তো, সেই জন্য আনমনে চালাচ্ছিল। ওর এই কষ্ট সেই দিন থেকেই শুরু হয়েছিল যেদিন বিয়ে করেছে। তখন বোঝেনি, এখন বুঝবে। কে জানে এই বাড়িতে আর কি কি দেখতে হবে। চল বেরোই, যখন আরো বিপদ হবে তখন বুঝতে পারবে। এসো বাবা। বলছিলাম কি, আমি এখন যাই, তাহলে আপনারা কিছু মনে করবেন না। দিদি, সাথীর বাড়ির অ্যাড্রেসটা অনিল আমাদের বলে দিয়েছে। জামাইবাবু ফিরে আসার আগে ব্যাপারটা সামলে নেবার জন্য আমি গিয়ে বুঝিয়ে ওকে ফিরিয়ে আনি। তাড়াতাড়ি নিয়ে আয়। আমার মনে হয় এখন এসব চেষ্টা না করাই ভালো। অনিলের মাথায় কি টেনশন চলছে, সাথী বা কি ভাবছে আমরা জানি না। আগে অনিলের শরীরটা ঠিক হোক, ওর মনের কষ্টটা একটু কমুক, তারপর আমরা এটার ব্যাপারে কথা বলবো। আমার ছেলের অ্যাক্সিডেন্ট হলো, যাকে নিজের মেয়ে ভাবলাম সেই সাথী চলে গেল। ভয় করছে সাথীর যত্ন না পেলে আমার শরীর আবার খারাপ না হয়। দিদি, তুমি একদম চিন্তা করো না। সাথী আমাদেরকে ছেড়ে থাকতে পারবে না। তুমি শুধু দেখতে থাকো, ওকে ফিরে আসতেই হবে। আমার কথা মিলিয়ে নি। আসবে বলছো? নিশ্চয়ই আসবে, মা। দেখো তুমি। তামিলের ফোন বাজছে, আমার মনে হয় সাথী হয়তো ফোন করেছে। কি হলো, এতক্ষণ ধরে রিং হচ্ছে, ও তুলছে না কেন? আমি একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, সাথী ফোন করেছে হয়তো। হ্যাঁ দিদি, সাথেই হবে। দাঁড়াও দেখি। হ্যালো। হাই মিস্টার অনিল, আমি তোমার এক্স ওয়াইফ রাগিনী বলছি। তুমি আমার ফোনটা তুলছো না বলে আমার বন্ধুর ফোন থেকে তোমায় ফোন করলাম। এই, আমার শরীর ঠিক নেই, আমি পরে কথা বলছি। তোমার শরীর ঠিক নেই? এখানে তো আমার মন ঠিক নেই। শোন রে মা, যা উপরে গিয়ে দেখে আয় তো কিছু হলো কিনা। হ্যাঁ যা। অনিল, আমি তোমার কাছে এমন কি চাইলাম? শুধুমাত্র তো ডিভোর্স চেয়েছি। এই, তোমার ডিভোর্স লাগবে তাই তো? সেটা তোমাকে দিয়ে দেবো বলেছি তো। বারবার এক জিনিস নিয়ে আমাকে ফোন করে এরকম বিরক্ত করো না, ঠিক আছে? ডিভোর্সের কথা বলছে দিদি, দাঁড়া আমি গিয়ে জিজ্ঞাসা করি। এখন একদম কথা বলিস না। এরকম ভাবে কথা বললে আমি কিন্তু তোমার বাড়িতে চলে আসবো, সাবধান। যদি বাড়ি আসার হয় তুমি এসো, বারবার আমাকে বিরক্ত করা বন্ধ করো। এই, এখন ফোনটা রাখো। এখন ওকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না, আগে ও ঠিক হোক, পরে আমরা সবকিছু জিজ্ঞেস করব। আর শোন, মায়ের কাছে এই ডিভোর্সের ব্যাপার নিয়ে কোনো কথা বলবি না তুই, বুঝেছিস? বুঝেছিস তো? মা, মা কি হয়েছে? মা, এই তুই গিয়ে জলটা নিয়ে যা।
দিদি মা, দিদি কি কি হয়েছে তোমার? দিদি মা এমন করছো দিদি কেন, এদিকে মা? এসো মা, আস্তে আস্তে ঘরে চলো। মা। মা, কি হলো তোমার? দিদি বসো, এদিকে বসো বসো, এখানে বসো। এদিকে এসো। সাবধান, আস্তে। সাবধান বসো, এখানে বসো মা, কি দিদি? হয়েছে তোমার? দিদি মা, মা, হ্যাঁ নিয়ে এসো তাড়াতাড়ি জলটা দে, জলটা ধর। দিদি মা, মা, দিদি মা, দিদি চোখ খোলো দিদি মা, চোখ খোলো। মা, কি হয়েছে? মা, দিদি? মা হঠাৎ করে অজ্ঞান হয়ে দিদি গেছে। মা, জানি না মা, হঠাৎ আরে কি অজ্ঞান হয়ে হয়েছে গেছে। বলবে তো? এই নাও। ও দিদি কি হলো আপনার? দিদি হঠাৎ অজ্ঞান হয়ে গেছিল সে কি একটু আগে তো ঠিকই ছিলেন। মা, মা, দিদি মায়ের কি হয়েছে? কি হয়েছে? অনিল, তুই তুই ফোনে কি বলছিলিস রে? ডাইভোর্সের ব্যাপারে তুই সাথীর সাথে এভাবে কথা বলছিলিস? মা, কিচ্ছু হয়নি মা, ওইসব কিচ্ছু হবে না। হবে না বলে অনেক কিছু হয়ে গেছে। সাথীকে তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে এলে, কি হলো দেখো। ও তো মাঝরাতে আমাদের বাড়ি ছেড়েই চলে গেল। তারপর বৌদির কিচ্ছু হবে না ভাবলাম, শেষ রক্ষা হলো না। এখন তুমি যে ফোনে ডিভোর্সের ব্যাপারে কথা বলছিলে, সেটা কি আদৌ হবে নাকি ওটা এমনি বলছিলে? পিসি, তুমি কি পেলে খুশি হবে বলো তো? সেটাই হবে এই বাড়িতে। হ্যাঁ, যখন তখন তুমি ভুলভাল কথা বলতে থাকো। বেচার ওর মাথায় লেগেছে এই আজকেই বাড়িতে ফিরেছে। ফোনে যা কথা হয়েছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কেউ সে ব্যাপারে কোনো কথা বলবে না। আমার আর আমার স্বামীর মধ্যেও ঝগড়া হয়, ডিভোর্সের ব্যাপারেও কথা হয়, তাই বলে কি ডিভোর্স করছি? তোমার মুখে যখন যা আসবে বলে অন্যের জীবনটাকে নষ্ট করে দিও না। একটা পালিয়ে যাওয়া মেয়েকে নিয়ে এত ভালো কথা বলার কি আছে? শুনলেও গা জ্বলে। দিদি এত ভয় পাওয়ার মতন কিচ্ছু হয়নি, সব ঠিকই আছে। অনিল, মাকে বুঝিয়ে বলো। মা, আমি রাগের মাথায় ওই কথা বলে ফেলেছিলাম। তুমি কেন ভয় পাচ্ছ? এই ব্যাপারে ভেবে নিজের মনটা খারাপ করো না প্লিজ। মা, আমি তোমায় কখনো কষ্ট দিতে পারি না। আমি তোমাদের সঙ্গে থাকার জন্য সব কাজ ছেড়ে এখানে এসেছি। তোমার যদি আবার কিছু হয়ে যায়, সেটা আমি সহ্য করতে পারবো না। মা, অনিল, তুই তুই যেটা বলছিস সেটা আমি বিশ্বাস করলাম, কিন্তু তুই কথা দে। কোনো সময় তুই সাথীর হাতটা ছাড়বি না, এই কথা দে আমাকে। কি ভাবছিস রে? প্রতিজ্ঞা কর না। মা, প্রতিজ্ঞা কেন করব এখন? ছেড়ে দাও না মা। প্রতিজ্ঞা করো না, করো না কেন দাদা। রে? কথা দিচ্ছিস না কেন? মা, তুমি কেন করছো এরকম? অনিল, আমাদের কথা দাও। দিয়েছি যখন, বলছি, কথা কর না। দে না বাবা। কথা দিবি না তুই? তুই কখনো সাথীর হাতটা ছাড়বি না, এই প্রতিজ্ঞা কর।
তোমার বৌমা সাথী কোথায় আছে কেউ জানে না। তাহলে এখন এসব বাদ দাও তো। আমার কথা শোনো, সাথী এই বাড়িতে আর কোনোদিনও ফিরবে না। আরতি, মুখে লাগাম দাও আরতি। রোজ ভগবানের কাছে প্রার্থনা করি সাথীর জন্য, যেখানেই থাকুক আমার সাথী যেন একদিন আমার কাছে ফিরে আসে। ও আসবে, দিদি আসবে না? ও নিশ্চয়ই আসবে, আসবে বলছি তো। তুমি চিন্তা করো না মা। তুমি এইসব নিয়ে আর এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ও আসবে, ও তুমি ঠিক- বলো ও না ঠিক মাকে। ফিরে মা, আসবে। এইসব ভেবে তুমি কেন টেনশন করছো বলো তো মা? আসুন ধন্যবাদ। আসুন, বসুন বসুন। থ্যাংক ইউ। দাদা একটা কথা বলছি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব দুঃখে আছেন। বিজনেসে কোনো প্রবলেম হয়েছে? না না, ওইসব কিছুই না। আমি সবসময় আনন্দেই থাকি। কাজের চাপ তো, তাই একটু ক্লান্ত আছি। সাথী ম্যাডাম তো ফরেন গেছেন, উনি কবে আসবেন? নেক্সট উইকেই চলে আসবে। শুনুন, কোম্পানির একটা এস্টিমেট করতে হবে, তা না হলে এতগুলো টাকার আমার দরকার নেই। এই রোটেশনের জন্যই আমার আর্জেন্টলি এতগুলো টাকা চাই। 1 মাসের মধ্যেই সুদ সমেত সব টাকা ফেরত দিয়ে দেবো। ওকে? এই নিন স্যার, এটা নর্থ সাইডের 50 একরের একটা জায়গা, এখানেই এটা বানাতে হবে। এটার জন্য 100 কোটি টাকা লাগবে। এগ্রিমেন্ট করে নিই তাহলে? দাদা, 1 কোটিতে 50,000 ইন্টারেস্ট। আসলটা লেট এলেও চলবে, কিন্তু সুদটা ঠিকঠাক চাই। এটা সাথী ম্যাডামের নামে আছে তো, আপনাকে দেবো কি করে? আমি জানতাম এরকমই বলবেন, আর ঠিক সেই জন্য আগে থেকেই সাথীর আমাকে দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নিটা আমার কাছে রেখে দিয়েছি। এই নিন দেখুন। দেখুন, এই সাথী ট্রেডিং কোম্পানির 5টা ব্রাঞ্চের এমডি আমি। আমাকে অবিশ্বাস করছেন? আমরা কখনো কারোর মুখের কথায় বিশ্বাস করি না। লিগ্যাল থাকলে চিন্তা না করে টাকা দিয়ে দেবো। সাথী ম্যাডাম পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, কিন্তু বিক্রি করতে তো বলেননি। হ্যালো স্যার, এটা তো আমার নামেই লেখা, বিক্রির জন্য নয়। যদি সেলস এগ্রিমেন্ট লাগে সাথী বিদেশ থেকে ফিরে আসার পর, আমি সেটাও রেডি করে দেব। এখন এই পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনার নামেই করে দিচ্ছি না? দেখুন স্যার, এক্ষুনি টাকা লাগবে, আর সেটা না হলে 600 কোটি টাকার লস হয়ে যাবে। সেটা আমার জন্য কষ্টকর, প্লিজ। আমাদের হাতে যদি পাওয়ারটা দিয়ে দেন, সে টাকা দিয়ে দেবে, নো প্রবলেম। আমরা দেওয়া টাকাতে 6 মাসের মধ্যে ইন্টারেস্ট না এলে সেট কিন্তু তালা লাগিয়ে দেবে। তারপর আমি সই না করলে আপনার সম্পত্তি আপনি বিক্রিও করতে পারবেন না, নিজের কাছেও রাখতে পারবেন না। দেখুন দাদা, এটা 1 বছর আগে সাথী ম্যাডাম 50 লাখের রোটেশন কেনবার সময় উনি সই করেছিলেন। আপনার দেওয়া কাগজের সইটা ওই সইটার সঙ্গে মিলছে না। এই কাগজে সাথী ম্যাডামের সইটা অন্য কেউ করেছে মনে হচ্ছে। আমাদের এখন আরো অনেক কাজ আছে, আমরা চলি। দাঁড়ান দাঁড়ান আমরা তাহলে চলি। দাঁড়ান, কি স্যার এত তাড়াহুড়ো করলে চলে নাকি? এটা ওই সাথীরই সিগনেচার। সাইন করার সময় ওর শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য সাইনটা একটু অন্যরকম লাগছে। এটা সাথীরই সিগনেচার, আমার কথা বিশ্বাস করুন। না 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 না, আমরা কারোর কাছে ঠকবো না আর কাউকে ঠকাবো না। তাহলে এক কাজ করুন, আপনার তো এখন টাকা চাই। হ্যাঁ, 1 সপ্তাহ পর সাথী ম্যাডাম আসছেন তো, আসুক, সেট অপেক্ষা করবেন।
সাথী ম্যাডাম আগে সই করুক, শেঠ তখন আপনাকে টাকা দেবে। গল্প শেষ, কেন ঝামেলা করছে? আসছি আমি। চলো। স্যার সাথী 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 এই ওটা দে। এই কি দেবো দাদা? আর ওই ছবিটা চাইলাম, দে না। ও দিচ্ছি দিচ্ছি। এই নিন দাদা। আমার হাত থেকে পালিয়ে গেলি তাই তো? পালিয়ে যাবি কোথায়? তোকে আমি ঠিক খুঁজে বার করব, যেখানেই থাকিস খুঁজে বার করব। বল। বলছি, সাথীর ব্যাপারে আমরা সব ইনফরমেশন পেয়ে গেছি, আর কিছুদিনের মধ্যেই ওকে আমরা ধরে ফেলবো। এই খবরটা আপনাকে দিয়ে দিলাম। শোন, আমি কোনো দিনও হারিনি। সাথী, আয়, চলে আয়। এত রাতে কে এলো? দরজাটা খোল। হুম। মা, এটা কে বলো তো মা? ভুল করে বোধহয় এই বাড়িতে এসে গেছে। ভুল বাড়িতে আসেনি, মানুষটাই ভুল এসেছে। কেন এসেছো? মাঝ রাতে কাউকে কিছু না জানিয়ে তুমি চলে গেলে। এখন আবার কি করতে এসেছো এখানে? তোমার কি লজ্জা বলতে কিচ্ছু নেই গো? সেটাই তো, এই বাড়ির সম্মানটা ধুলোয় মিশিয়ে দিয়ে আবার চলে এসেছে। এখন যেটুকু সম্মান বাকি আছে সেটাও নষ্ট করার জন্য এসেছো নাকি? ওর লজ্জা ভয় কিছুই নেই, তাই তো কাউকে না বলে পালিয়ে গেল। আর এখন নির্লজ্জের মতো এই বাড়িতে চলে এসেছে। লজ্জা থাকলে এই বাড়িতে ফিরতে পারতো? কি গো, বাড়িতে এরকমই শিক্ষা দিয়েছে? তাদেরকেও এখানে নিয়ে আসতে, আমি ভালো করে পুজো করতাম। বৌদি, বৌদি, বৌদি এসে গেছো তুমি? ভেতরে এসো না বৌদি। মা, মামি, মামি, দিদি, বৌদি এসে গেছে। কোথায় আছো সবাই? মা, মামি, মা, সাথী বৌদি এসে গেছে দেখো। তোমরা তাড়াতাড়ি এসো না মা। সাথী, 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 কেন এরম করলে মা তুমি? তুমি জানো আমরা কত ভয় পেয়ে গেছিলাম সবাই। বাচ্চাদের মতো এইভাবে রাগ করে চলে যেতে আছে? মা, তুমি এখনো কেন আসছো না দিদি, মা? মা, ভেবেছিলাম দরজা থেকে এটাকে বিদায় করে দেবো, তা না ও ইন্দ্রিলা টেনে বাড়িতে ঢুকিয়ে নিল। তুমি কোথায় ছিলে মা? এরম কেউ করে? দিদি, সাথী এসেছে। সাথী, কত চিন্তা করেছি জানো তুমি? সাথী, আমাকে কষ্ট দিয়ে কোথায় চলে গিয়েছিলে তুমি? আমরা তোমার কি অভাব রেখেছি? তুমি আমাদের এইভাবে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারলে কি করে বলো? হ্যাঁ, আমাদেরকে ছেড়ে যাওয়ার কথা তোমার মনে এলো কি বৌদি, করে? তোমার জন্যই ও এত সাহস পেয়েছে। এই বাড়িতে যখন ইচ্ছে ও আসবে, যখন ইচ্ছে চলে যাবে, এই রকম আবার হয় নাকি? বাড়ি ছেড়ে মাঝরাতে কেন চলে গেল সেটা জিজ্ঞাসা না করে ওকে আদর দিচ্ছ? সাথীর আসা যাওয়ার জন্য কোনো কারণ দরকার নেই। সাথী এসে গেছে, এটাই যথেষ্ট। হ্যাঁ, আরু, সাথী তো এখন ফিরে এসেছে।
ওকে ভুলভাল কথা বলে আর কষ্ট দিও না। আগে ওকে একটু রেস্ট নিতে দাও। আরতি, তুমি কেন আমার বৌমার কাছে কৈফিয়ত চাইছো? আমার বৌমার কাছে কৈফিয়ত চাওয়ার অধিকার এ বাড়িতে কারোর নেই। সাথী, অনিল উপরেই আছে। তুমি এসে গেছো শুনলে খুব খুশি হবে। ঐন্দ্রিলা, সাথীকে অনিলের রুমে নিয়ে যা। ঠিক আছে মা, চলো বৌদি। যাও মা। যাও মা। যাও যাও। মা। দিদি, 2-3 দিন ধরে তুমি কিচ্ছু খাওনি। সাথী কেমন আছে এই চিন্তায় না খেয়েছিলে। ওর বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা তোমাকে জানাতে পারিনি। শুনলে তুমি কষ্ট পাবে এই কথা ভেবে। আমি জানতাম যে ও ঠিক ফিরে আসবে। হ্যাঁ দিদি, আমি যখন বিয়ে বাড়িতে গেলাম জামাইবাবু জিজ্ঞেস করলো আমরা একা কেন এসেছি। প্রশ্নের কারণটা এটাই। সাথীকে খুঁজে বার করার জন্য চন্দ্রমণিকে বললাম সাথী বাড়ি ফিরে আসা অবধি সাথীর না থাকার ব্যাপারটা তোমার কাছ থেকে লুকিয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু আরতি দিদি অনিলের ওপর। কি গো, একটু চুপ করে থাকো না তুমি। এখন তো সাথীও ফিরে এসেছে, এখন তো আমরা সবাই আনন্দ করব, তাই না? শুধু শুধু ওইসব কথা বলো না। বাবা গো, হুম, ভালোই তো চলছে দেখছি। এই বাড়িতে যে যখন খুশি চলে যেতে পারে, আবার ফেরতও আসতে পারে। খুব ভালো বৌদি, কিন্তু এই বাড়ির সম্মান সম্পর্কেও একটু ভেবে দেখো। আরতি, তুমি এখন থেকে সাথীর ব্যাপারে কোনো কথা বলবে না। এতদিন ধরে ফোন সুইচড অফ আর নট রিচেবল বলছিল, কিন্তু এখন রিং হচ্ছে। কিন্তু সাথী ফোনটা তুলছে না কেন? মনে হয় সাইলেন্ট মোডে রেখে দিয়েছে। তোমরা দুজন দুজনের দিকে এমন করে তাকিয়ে আছো যেন অনেক বছর পর দেখছো। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসি। টাটা। খুব ভালো বৌদি, কিন্তু বাড়ির সম্মানের কথাটাও একটু ভেবে দেখলে পারো। আরতি, তুমি এখন থেকে সাথীর ব্যাপারে কোনো কথা বলবে না। ওর যদি কিছু হয় আমি সেটা সহ্য করতে পারি না। যদি ওর সম্বন্ধে কেউ কিছু বলে তাহলে দেখবে আমি কি করি। সাথী, আমি আপনার ফোন ট্রাই করছিলাম, এতদিন ধরে নট রিচেবল বলছিল, কিন্তু আজ রিং হলো। আমার বিশ্বাসই হচ্ছে না। আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। সেসব পরে বলবো অনিল। আপনার মাথায় ব্যান্ডেজ করা কেন? কি হয়েছে? আরে কিচ্ছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আপনি হরিদ্বার গিয়েছিলেন, অথচ ওখানে গিয়ে আমায় একটাও ফোন করলেন না। আমার খুব টেনশন হচ্ছিল আপনি কি করছেন, কেমন আছেন। এখন হঠাৎ এখানে এসে দাঁড়িয়ে আছেন। আপনি হরিদ্বার গিয়ে অভিকে দেখলেন? কি হয়েছে? সাথী, অভি ভালো আছে তো? বলুন সাথী। সাথী, অভির কি হয়েছে? এরকম চুপ করে আছেন কেন? অভিকে দেখেছেন? সাথী বলুন, আমি আপনাকেই জিজ্ঞেস করছি। সাথী, আমি আপনাকে জিজ্ঞেস করছি আর আপনি উত্তর দিচ্ছেন না। আমাকে কিছু না লুকিয়ে বলুন প্লিজ, অভির কি হয়েছে? অভির সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ কি না? সাথী, আমাকে বলুন প্লিজ। সাথী, আপনি কাঁদছেন কেন? সাথী, কি হয়েছে সাথী?
সাথী প্লিজ প্লিজ কাঁদবেন না। সাথী, আমি অভির ব্যাপারে জিজ্ঞেস করছি আর আপনি সেইটা শুনে কাঁদছেন। আমি সত্যি বুঝতে পারছি না অভির কি হয়েছে। সাথী, সাথী প্লিজ না কেঁদে বলুন। সাথী প্লিজ কাঁদবেন না। সাথী প্লিজ কিছু বলুন। সাথী, অনিল, অভি, অনিল, কি রে অনিল, তুই তুই বুঝতে পারছিস না ও কেন কাঁদছে? তোকে ছেড়ে আলাদা ছিল আর তোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোকে দেখতে পাইনি বলে ওর খারাপ লাগছে। দেখ তো বেচারা কত কাঁদছে। আমি আমার বরের সাথে ঝগড়া করে এই বাড়ি ছেড়ে চলে গেলাম, এটা ভেবেই ও কেঁদে যাচ্ছে। বলো সাথী, ঠিক বলছি না? দেখলি তো তোর বউয়ের কত মায়া, দেখছিস তো কিভাবে কেঁদে যাচ্ছে। ওকে সান্ত্বনা না দিয়ে ওকে প্রশ্নের পর প্রশ্ন করছিস। কি রে তুই? সাথী কেঁদো না মা, ওর বাবাও এরকম। উনি একটু বাইরে গিয়ে এলে আমিও ওনাকে দেখে কাঁদি। উনি বলেন আমি কি হারিয়ে গিয়েছিলাম, সেই জন্য তুমি কাঁদছো। যেদিন পুরুষরা মহিলাদের সব কথা বুঝতে পারবে সেদিনই মহিলাদের চিনতে পারবে। অনিল, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি তুই বুঝতে পারিস তাহলে তুই ওকেও বুঝতে পারবি। বুঝতে পারছিস? তুমি এসো মা, আসার পর থেকে সবাই তোমাকে প্রশ্ন করছে। এসে খেয়ে নাও। খাবো না মা। এসো। আমার চিন্তা করার কোনো দরকার নেই। বৌদির খিদে পাক বা খিদে না পাক, তুমি বৌদিকে নিজের হাতে করে খাইয়ে দাও। এই নাও ধরো, আমি খাবার নিয়ে এসেছি। তুমি যখন বৌদিকে খাইয়ে দেবে তখন বৌদি ঠিক বুঝবে যে তুমি কত ভালোবাসো, আর তারপর বৌদি আমাদেরকে ছেড়ে আর কখনো যাবে না। এই নাও মা, একটুখানি খেয়ে নাও। না মা, ভালো লাগছে না। বৌদি একটুখানি খেয়ে নাও। একটু খাও, এই নাও। মা, আমার খিদে পায়নি, সত্যি বলছি। মুখটা খোলো তো। মা, একটুখানি খেয়ে নাও। আমি জানি না কখন তুমি খেয়েছো। তুমি ফিরে এসেছো, আমি আর কিছু চাই না। আমার একটুও খারাপ লাগেনি যখন তুমি না বলে চলে গেছো। ঠিক আছে, এখন তো তুমি এসে গেছো। যেই দিন আমি ভালো করে খাবো তুমিও খাবে। কাঁদে না, কাঁদে না, কিচ্ছু হয়নি। খাও। দাও মামি, হ্যাঁ? আমি করছি। এই, আরে আমি করে নেব। আমায় দাও না। সাথী, আমি ভেবেছিলাম অনিল তোমার সঙ্গে খুব ঝগড়া করেছে। ও বেশি কথাও বলে না, রাগ তো করেই না, সব সময় শান্ত হয়ে থাকে। যখন রেগে যায় বাবা, তখন তো সামলানোই যায় না। ও এমন কি করেছিল বলো তো, যার জন্য তুমি কাউকে না বলে চলে গেলে?
এটা স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার বুঝতে পারছি, তাই জিজ্ঞাসা করতে চাইছি না, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। মামি, আমি বুঝতে পারছি তুমি কি জানতে চাইছো। অনিল খুব ভালো, ওর মধ্যে কিছুই খারাপ নেই। এই এতগুলো দিনের মধ্যে ওর সঙ্গে আমার কোনো রকম সমস্যা হয়নি। অনিল আমার খুব ভালো বন্ধুর মতো, এর থেকে বেশি কিছু বলার নেই। হ্যাঁ, কিছু বলার থাকলে তবে তো বলবে। নিজের স্বামীকে বলছে নাকি ভালো ফ্রেন্ড হয়, শুনেই বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে সমস্যা আছে। আমিও দেখব কতদিন পর্যন্ত লুকিয়ে রাখতে পারো। আচ্ছা, তুমি হঠাৎ ফিরে এলে কেন? আবার কবে পালাবে? স্বামী স্ত্রীর মধ্যে এবারে কে বাড়ির বাইরে যাবে, অনিল নাকি তুমি? কি হলো, জিজ্ঞাসা করছি তো, বলো। দিদি, হুম, ও যখন বলতেই চাইছে না, তুমি কেন ওকে বারবার জোর করছো? তুমি বারবার জিজ্ঞাসা করে ওকে কষ্ট দিতে চাও নাকি? হুম, এরপর আরও কোথাও যাবে না। আমার পুরো বিশ্বাস আছে যা হবে সব ভালোই হবে। বিশ্বাস এদের ওপরে? হুম, আমার নেই গো। ভালোই চলছে গো, ভালোই চলছে। মা, এটাতে আবার কি ভালো হলো? এদিকে অনিলের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমরা সেই নিয়ে চিন্তা করে মরলাম, আর ওর তো কোনো চিন্তাই নেই। দেখো ওর দিকে একবার, কোনো চিন্তাই তো নেই। কি জানি বাবা, আর কি দেখতে হবে। তুমি চলো মা, এই সব মানুষদের সাথে কথা বলে টাইম ওয়েস্ট করো না। এই যে শোনো, তুমি এত কাছের মানুষ, ওদের তোমায়ও বলে না? সাথী, হুম? ওরা এইসব বলতেই থাকে, ওদের কথায় কান দিও না। আমার কপালে যা লেখা রয়েছে সেটাই হচ্ছে। আমি যেরকম ভাবে যা ভাবছি সেরকম কিছুই হচ্ছে না। যা ভাবছি সব সময় ঠিক তার উল্টোটা হচ্ছে। আমি বুঝতে পারছি না আমার সাথে এসব কেন হচ্ছে। নিজের দোষটা না দেখে অন্যের দোষটা দেখা ভুল। এটা করা উচিত নয়। সাথীর মনের ভিতর নিশ্চয়ই কোনো কষ্ট আছে, যেটাও কাউকে বলতে পারছে না। আর সেই মায়ের কথাটা ভাবতো, যে মাটা তোকে কত ভালোবেসে কাছে টেনে নিয়েছে, কত অল্প সময় তোর কত আপন হয়ে গেছে। আমি ওনার বৌমা নই, ওনার মেয়ের মতো। ঠিক এটা বলেই আমি ওনার পা ধরে ক্ষমা চেয়ে নেব। যা যা ঘটেছে সেই সব সত্যি কথা বলার জন্য আমি এই বাড়িতে ফিরেছিলাম, কিন্তু মায়ের মুখটা দেখার পর সবকিছু বলতে ভুলে গেলাম। উভির না থাকা সত্ত্বেও এই সিঁদুর আর মঙ্গলসূত্র আমি এই মায়ের জন্যই পড়েছি। সেটা আমি কি করে বলবো? এই কথাটা জানলে উনি সহ্য করতে পারবেন কিনা জানি না। তাহলে কি করার ইচ্ছে আছে সাথী? সিঁদুর আর মঙ্গলসূত্র পরে এই বাড়িতে বিবাহিত মহিলা হয়ে একটা মিথ্যে জীবন কাটাবি? বল সাথী, আর কতদিন এভাবে থাকবি ভেবেছিস? কোনোদিন যদি এখানে রাগিনী এসে যায় তখন তোর নাটক কিন্তু শেষ হয়ে যাবে।
তখন এই বাড়ির লোকেরা তোকে কি কি বলতে পারে সেটা একবারও ভেবে দেখেছিস? একটা মেয়ের জীবন নষ্ট করে আমার ছেলেকে ফাঁসিয়ে আমাদের ঠকাচ্ছিস এরকমও বলতে পারে। তখন তুই কি করে সহ্য করবি? এই উত্তরটা তুই ভেবে রাখ। না না, আমি কি পাপ করেছি যার জন্য সবাই আমায় দোষী বলবে? আমি যখনই সত্যি বলতে যাই তখনই মা আমাকে সত্যিটা বলতে না দিয়ে আরো মায়ায় জড়িয়ে নেয়। যে কোনোদিনও মায়ের ভালোবাসা পায়নি সেই মেয়ে কোনো মাকে কি করে কষ্ট দেবে? কার সঙ্গে কথা বলছে সাথী? কেউই তো নেই। এই এদিকে এসো, এদিকে এসো। ওদিকে ওদিকে দেখো। সাথী একা একা কার সঙ্গে কথা বলছে? কেউ তো নেই। আমাদের বাড়িতে ফিরে আসার পর থেকে সাথী এরকমই করছে। তাহলে আমাকে কি করতে বলছো তুমি? অভিকে ছাড়া আমার এই জীবনের যে কোনো মানে নেই সেটা কি তুমি জানো না? তাহলে সত্যিটা বলে দে। সময় নষ্ট কেন করছিস? এখানে তুই যে কটা দিন থাকবি তার মানে সে কটা দিন তো তুই অভিকে ঠকাচ্ছিস। কি না, আমি অভিকে কোনোদিনও ঠকাইনি। তাহলে অনিলকে? তুই ওর বউ সেজে আছিস, তাতে রাগিনীকে ঠকানো হচ্ছে না? না, একটুও নয়। অনিলের সাথে রাগিনীর থাকা উচিত ঠিকই, যদিও রাগিনীকে উনি পছন্দ করেন না, কিন্তু তবুও একটা বাচ্চাকে নিজের মায়ের থেকে উনি আলাদা করে দিতে পারবেন না। নিজের ছেলেকে যাতে কষ্ট না দেন আমি তার জন্য অনুরোধ করব। ভালোই তো কথা বলছিস। অভি চলে যাওয়ার পর তোর জীবনের মানে নেই বললি না? তাহলে এখন তো ভালোই আছিস তুই। তোর আমাকে ভয় পাওয়া উচিত। ওদের কিছু যদি হয়ে যায় সেটা ভেবে ভয় পাচ্ছিস কেন? এই বাড়ির সাথে তোর কি সম্পর্ক? তুই শুধু এই বাড়িতে কারুর বউ হওয়ার নাটক করছিস। তুই এতদিন যে পাপ করেছিস তার জন্যই অভি নিজের প্রাণ হারিয়েছে। অভির আত্মা কোনোদিনও তোকে ক্ষমা করবে? কি হলো, বলবি তো? ক্ষমা করবে না, চাই না। এইসব কিচ্ছু আমার চাই না। আমি সত্যি কথা বলে দেব, এক্ষুনি গিয়ে সব বলে দেব। আমি কাউকে ঠকাচ্ছি বলে আমায় দোষ দিও না প্লিজ। আমি মাকে সব সত্যি কথা বলে দেব। আমাকে ছেড়ে দাও। তাহলে যা যা। দেখলে তো সাথীকে? ওকে দেখে কিন্তু খুব খারাপ লাগছে। দাদা, সাথী এত ভালো মেয়ে ছিল, কেন এরকম করছে বলো তো? সেই ভালো। হ্যাঁ, চলো গিয়ে জিজ্ঞেস করি। চলো চলো চলো, কেটে পড়ো কেটে পড়ো কেটে পড়ো। মা, সাথীকে দেখে মনে হচ্ছে ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। দেখো কেমন একা একা বসে কথা বলছে। কি হতে পারে বলো তো মাউর? আমিও ওকেই দেখছি। আমি কি করব তাই ভাবছি, যাতে এই পাগলের সত্যিটা জানতে পারি। সত্যিটা আমায় জানতেই হবে। সাথী, কি হয়েছে মামা? কোথায় যাচ্ছ মা? মায়ের সাথে দেখা করতে। কেন, কি ব্যাপার? ওনাকে আমার কিছু সত্যি কথা বলতে হবে। সাথী, তুমি যখন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, আবার যখন ফিরে এসেছো, শুধু আরতে দিদি না, আমাদের সকলের তুমি কোথায় গিয়েছিলে জানার ইচ্ছে ছিল। কিন্তু আমার দিদি, যাকে তুমি মা বলে ডাকো, তোমার শাশুড়ি, উনি কি বলেছিলেন তুমি জানো?
সাথীকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করবে না, ওর মনে যাতে কষ্ট হয় সেরম কাজ কেউ করবে না, এই নির্দেশ সকলকে দিয়েছিলেন। একজন শাশুড়ি হয়ে তুমি কোথায় গিয়েছিলে, কোথায় বা ছিলে, কত প্রশ্ন করতে পারতেন, কিন্তু দিদি কোনো প্রশ্ন করেনি। তোমাকে করেনি তো কারণ হলো উনি তোমাকে খুব ভালোবাসেন আর স্নেহ করেন। ওনার বৌমা কিছু ভুল করতে পারে না এই বিশ্বাসটা ওনার আছে। কিন্তু তুমি বাড়িতে ফিরে আসার পর থেকে আমরা লক্ষ্য করছি, সবাই দেখেছি, তোমার মুখে হাসি নেই, আনন্দ নেই, মুখটা কেমন গম্ভীর হয়ে আছে। সবার প্রতি তোমার ভালোবাসাটাও হারিয়ে গেছে। ঠিকই বলেছ, সব হারিয়ে ফেলে এখানে এসেছি। এখনো আমি দেখছিলাম তুমি নিজের সঙ্গে একা কথা বলছো। তোমার কথাগুলো শুনতে পাইনি, কিন্তু তুমি কোনো সমস্যায় পড়েছো, আমার মন সেটা বলছে। তুমি একদমই ঠিকই বলেছ মামা। আমার সমস্যা শেষ করতে হলে মায়ের কাছে আর এই বাড়িতে সবার কাছে একটা সত্যি বলতে হবে, আর সেটা বলতেই আমি মায়ের কাছে যাচ্ছি। সাথী সাথী, দরকার নেই মা। আমি জানি না তুমি কি সত্যি কথা বলতে যাচ্ছ, আর সেটা জানতেও চাই না, কিন্তু তোমার এই দুঃখী মুখটা দেখে তুমি যে কোনো একটা সমস্যায় আছো সেটা আমি কিন্তু ঠিক বুঝেছি। আমার দিদিকে তুমিই সুস্থ করলে, এই বাড়িতে যত আনন্দ তুমিই দিলে, এই বাড়ির সুখ শান্তি সব তো তুমিই আনলে মা। তোমার দেওয়া সুখ তুমি নষ্ট করে দিও না প্লিজ। তোমাকে সাধারণ মানুষ ভেবে বলছি না, ভগবান ভেবে বলছি। তোমার জীবনে যা সত্যি কথা আছে সেটা এই বাড়িতে কাউকে বলতে হবে না।